সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। বৈশ্বিক মহামারীর এই সময়টিতে তোমাদের পড়ালেখা এবং শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে অনলাইন ক্লাসের, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং একই সাথে এই কার্যক্রমে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। তোমাদের ক্লাসের শুরুতে বলেছি, আবারও বলছি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাস। এবং তোমাদের যে পত্র রয়েছে 24-3207 কোডের রাজনৈতিক ভূগোল, সেই পত্রের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব, এটি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো তার আগে আমরা দেখব আজকে ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো আসলে। তো আজকের ক্লাস শেষ হলে আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে পারবো। যদিও তোমরা জানো, তারপরেও আমরা আবারও জানার চেষ্টা করব। তোমরা জানো বাংলাদেশের অবস্থান যদি আমরা বলি সেটি কিন্তু দুই ধরনের, বা পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান যদি আমরা বলি সেটি দুইভাবে আমরা সেই অবস্থানটিকে জানবার চেষ্টা করতে পারি বা জানতে পারি, অথবা সেটিকে প্রকাশ করতে পারি। একটি যেটি পরম অবস্থান, যেটিকে ভৌগোলিক অবস্থানও বলি, সেটিকে জিওগ্রাফিক্যাল লোকেশন অথবা আমরা অ্যাবসলিউট লোকেশন বলি। আরেকটি অবস্থান সেটি হলো আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন আমরা বলি। বাংলাদেশের এই দুটি লোকেশন আমরা দেখব। তো বাংলাদেশের জাতীয় শক্তির স্বরূপ চিনব, এরপর আমরা স্বরূপ সম্পর্কে জানবো, বাংলাদেশের জাতীয় শক্তির অবস্থা কিরূপ সেটি আমরা দেখব। পরিশেষে আমরা যেটি দেখব, মূল বিষয় যেটি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশের অবস্থান দেখব আমরা, এবং এখানে বাংলাদেশের অ্যাবসলিউট লোকেশন যেটি বা জিওগ্রাফিক্যাল লোকেশন বা পরম অবস্থান যেটি, সেটি আমরা দেখবার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই একটি মানচিত্র তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা ভূগোলবিদ হিসেবে লক্ষ্য করবে এখানে 22 ডিগ্রি, 24 ডিগ্রি, 26 ডিগ্রি আছে, এখানে আবার 88 ডিগ্রি, 90 ডিগ্রি, 92 ডিগ্রি দেয়া আছে। এগুলো কিন্তু ভৌগোলিক অবস্থান নির্দেশ করে। এই রেখাগুলোকে আমরা বলি অক্ষরেখা এবং এই রেখাগুলোকে আমরা বলি দ্রাঘিমা রেখা। তো আমরা বাংলাদেশের অক্ষাংশগত অবস্থান যদি চিন্তা করি, তাহলে দেখব বাংলাদেশের অক্ষাংশগত অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। আবার যদি দ্রাঘিমাংশগত অবস্থান দেখি, তাহলে আমরা দেখব বাংলাদেশের অবস্থান 88 ডিগ্রি 001 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। সুতরাং এটি হলো বাংলাদেশের অবস্থান বা পরম অবস্থান বা ভৌগোলিক অবস্থান। আমরা এখন দেখব বাংলাদেশের আপেক্ষিক অবস্থান। তার আগে আমরা দেখি আপেক্ষিক অবস্থান বলতে আসলে কি বোঝায়। আপেক্ষিক অবস্থান হলো এমন একটি অবস্থান যেটি আসলে একটির সাপেক্ষে আরেকটির অবস্থান নির্ণয় করা হয়। যেখানে সেক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যেখানে বসে আছি, এই আমার যে অবস্থান তার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কি আছে তার প্রেক্ষিতে যদি আমার অবস্থান নির্ধারণ করা হয়, সেটি হবে আমার আপেক্ষিক অবস্থান। তো বাংলাদেশের আপেক্ষিক অবস্থানটা কেমন বা কিরূপ সেটি আমরা একটু দেখবার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বাংলাদেশের প্রায় 3 দিকে ভারত রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশ ভারত দিয়ে প্রায় 3 দিক থেকে আবৃত একটি দেশ। এটি সতত সত্য কথা, 3 দিক থেকে আবৃত রয়েছে বাংলাদেশ ভারত দ্বারা। সুতরাং এখানে আমরা আরো স্পেসিফিক্যালি যদি দেখি, পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরে রয়েছে মেঘালয়,
আসাম এবং পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। আর দক্ষিণ পূর্বের যে অংশ দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে মিয়ানমার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো বঙ্গোপসাগর। এটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। তোমাদের অবশ্যই মনে হচ্ছে একটি বিষয়, সেটি হলো বাংলাদেশ পুরোপুরি ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে যে কোনো সময়, যে কোনো দিক থেকে। এটি যৌক্তিক মনে হতে পারে তোমাদের কাছে। তবে আমাদের ক্লাস যত এগোবে আমাদের এই ধারণাটা হয়তো একরকম থাকবে না, এই জায়গাতে থাকবে না, এটি হয়তো পরিবর্তিত হতে পারে। আমি আশা করছি তোমরা সবাই ক্লাসে থাকবে শেষ পর্যন্ত। তো আমরা একটি বিষয়ের অবতারণা করেছি, বাংলাদেশের অবস্থান বলতে গিয়ে আমরা বলেছি উত্তর অক্ষাংশ। বাংলাদেশের অবস্থান হলো উত্তর অক্ষাংশে। সেটি বলতে গিয়ে আমরা কেন উত্তর অক্ষাংশের অবতারণা করলাম সেটি একটু ব্যাখ্যা করি। এখানে যে রেখাটি এখন দেখতে পাচ্ছ, এটি এটি নিরক্ষরেখা। এটির মান 0 ডিগ্রি এবং নিরক্ষরেখাটি কিন্তু পুরো বিশ্বকে দুটি সমান ভাগে ভাগ করেছে, উত্তরে দক্ষিণে। এই রেখার উত্তরে উত্তর গোলার্ধ এবং দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। তো বাংলাদেশ কিন্তু উত্তর গোলার্ধে রয়েছে। এই কারণে এই দিক দিয়ে উত্তর গোলার্ধে যতগুলো অক্ষরেখা রয়েছে সেগুলোর মান বলার সময় আমরা বলি উত্তর। যেমন উত্তর অক্ষাংশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। আবার বলার সময় দ্রাঘিমা রেখা বলার সময় আমরা পূর্বের কথা বলেছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো এই কালো রেখা যেটি, সেটি মূল মধ্যরেখা, এটির মান 0 ডিগ্রি। এই কালো রেখা থেকে বা মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যদি আমরা যত যেতে থাকবো সেগুলো এর মান বাড়তে থাকবে এবং সেগুলোকে আমরা পূর্ব দ্রাঘিমা রেখা বলি। আবার এখান থেকে যদি পশ্চিমে যেতে থাকি সেগুলোকে আমরা পশ্চিম দ্রাঘিমা রেখা বলি। আর এই রেখার পূর্বে যে দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা পূর্ব দ্রাঘিমা রেখার দেশ বলি এবং পশ্চিমে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পশ্চিম দ্রাঘিমা রেখার দেশ বলে থাকি। যে কারণে বাংলাদেশ পূর্বে অবস্থিত বলে আমরা বলেছি 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। মনে হয় তোমরা বিষয়টি পরিষ্কার হতে পেরেছ। এই ছোট্ট জায়গাটিকে আমরা যদি আরেকটু বড় করে দেখতে চাই তাহলে বাংলাদেশের অবস্থানটা আরো পরিষ্কার হবে তোমাদের কাছে। এখানে আমরা যে কথাটি প্রথমে বলেছিলাম যে ভারত দ্বারা আবৃত, এটি কিন্তু তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ যে ভারত দ্বারা আবৃত। তবে ভারতেরও একটি বিষয় তোমরা লক্ষ্য করো যে এই অংশটুকু 7 সিস্টার্স আমরা যেটিকে বলছি, বা উত্তর পূর্বের যে রাজ্যগুলো, এখানে 7টি রাজ্য রয়েছে, সেগুলোকে আমরা 7 সিস্টার্স বলি। সেগুলো কিন্তু মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন, শুধু এই অংশটুকুর দ্বারা এটি আটকে রয়েছে, মূল ভূখণ্ডের সাথে সংযোগ রক্ষা করেছে। আরো একটি বিষয় সেটি এই রেখাটি লক্ষ্য করো। এই রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক রেখা। এটিকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। এটি উত্তর গোলার্ধে, এর মান 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে অবস্থিত বলে আমরা এটিকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বলি। এক্ষেত্রে এই রেখাটির অবতারণা করার একটি কারণ হলো, এটি তোমরা জানো নিশ্চয় যে সূর্য যখন উত্তরায়ণ ঘটে, সূর্য যখন উত্তর দিকে যেতে থাকে তখন সর্বোচ্চ এই রেখা পর্যন্ত সূর্য আসতে পারে, বা সূর্যের সর্বোচ্চ অবস্থান এই রেখার উপরে হবে, বা এই রেখা যে জায়গাগুলো দিয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে কি হবে, সূর্য বছরের একটা দিন লম্বভাবে তাপ দিবে। একটা দিন বলছি এই কারণে, সূর্য এর উপরে যেতে পারে না, 24 ডিগ্রির উপরে লম্বভাবে সে কিরণ দিতে পারবে না, বা 26 ডিগ্রি বা আরো উপরের দিকে সূর্যের যাওয়ার মতো অবস্থা বা ক্ষমতা নেই। সে কারণেই আমরা এই বিষয়টির অবতারণা করেছি। তোমরা জানো নিশ্চয়ই সূর্য মাথার উপরে থাকলে অনেকটা সুবিধা পাওয়া যায়, অনেকগুলো
শক্তি এখানে আমরা পেতে পারি, সৌরশক্তি আমরা পেতে পারি। তো এই বিষয়গুলো আমাদের পরবর্তী আলোচনায় আসবে। আমরা সামনের দিকে আরেকটু দেখতে থাকি যে আমরা পরবর্তীতে আর কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমরা আগেই বলেছিলাম বাংলাদেশের জাতীয় শক্তির অবস্থা দেখব, আমরা জাতীয় শক্তির স্বরূপ দেখব। বাংলাদেশের আয়তন নিয়ে যদি আমরা কথা বলি, এক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশের আয়তন কিন্তু ছোট, এবং ছোট আয়তনের দেশ হলে কিন্তু জাতীয় শক্তির ক্ষেত্রে সেই রাষ্ট্রটি পিছিয়ে থাকে। বড় রাষ্ট্রগুলো জাতীয় শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে থাকে, কারণ বড় রাষ্ট্রগুলো যেহেতু আয়তন বড় থাকে, তাদের প্রাকৃতিক সম্পদ বেশি থাকে এবং জনসংখ্যা বেশি থাকে, এবং একই সাথে তারা অনেকগুলো সুবিধা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে। আকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ পুরোপুরি আঁটো না হলেও অনেকটা আঁটো। এটি চিলির মতো কিন্তু লম্বা না। লম্বাটে হলে যেটি হয় সেটি হলো এই লম্বা রাষ্ট্রগুলো কিন্তু জাতীয় শক্তির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে। বাংলাদেশ কিন্তু সেরকম অবস্থায় নেই, বরং তার চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। বাংলাদেশ আরেকটু যদি বাংলাদেশের শেপটা আরেকটু যদি চাপানো যেত বা চাপা থাকতো, তাহলে কিন্তু এটি প্রায় আঁটো অবস্থায় চলে আসতো, বা সার্কুলার একটা শেপ আমরা পেতাম। এরপর জনসংখ্যার কথা যদি আমরা বলি, বাংলাদেশের জনসংখ্যা কিন্তু প্রায় 16.5 কোটি। যদিও আয়তনের তুলনায় এটি কিন্তু অনেক বেশি, তবুও বাংলাদেশের জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করার যে প্রচেষ্টাগুলো নিয়েছি, সেক্ষেত্রে আমরা এটিকে জনশক্তি বলতেই পারি। উপজাতিদের মধ্যে 98% উপজাতি বাঙালি, আর 2% অন্যান্য যে যারা রয়েছে তারা মাত্র 2% রয়েছে। সুতরাং এখানে একটি বিষয় যে এখানে কিন্তু আমরা বলতে পারি একই রকম যে জাতীয়তা রয়েছে বা জাতিসত্তা রয়েছে, সেটি কিন্তু অনেক বেশি, সেটি কিন্তু জাতীয় শক্তির জন্য অনেক বেশি প্রয়োজনীয়। সীমানা 3 দিক থেকে স্থল দিয়ে ঘেরা, এবং শুধু স্থল দিয়ে ঘেরা না, তোমরা দেখেছো নিশ্চয়ই যে ভারত দিয়ে আবৃত, অনেকটা আমরা এটি বলতেই পারি। এবং এখানে আরেকটি বিষয় যেটি আমাদের জাতীয় শক্তিকে অনেকটাই স্বস্তির জায়গায় এনে দিয়েছে, সেটি হলো বঙ্গোপসাগরের অবস্থান। এরপর হিমালয়ের অবস্থান, বাংলাদেশের উত্তরে হিমালয় অবস্থিত, যে কারণে বাংলাদেশ জাতীয় শক্তিতে অনেকখানি এগিয়ে রয়েছে। এরপর বাংলাদেশের রাজধানী যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজধানী কিন্তু দেশের প্রায় মধ্যভাগে। ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের দূরত্ব প্রায় সমান, খুব বেশি কম বেশি হয় না। সে কারণে একটি অন্যরকম একটি সুবিধা পায় জাতীয় শক্তির ক্ষেত্রে। এরপর রাজনীতির ক্ষেত্রে যদি আমরা বলি, রাজনীতি কিন্তু পূর্বে অস্থিরতা থাকলেও বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। এটি কিন্তু জাতীয় শক্তির জন্য অনেক বড় একটি নিয়ামক। এরপর জঙ্গি গোষ্ঠীর কথা আমরা যদি বলি, পূর্বে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা থাকলেও বর্তমানে নেই। এটি জাতীয় শক্তির জন্য অবশ্যই প্রয়োজনীয়। জাতীয় শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এই ধরনের জঙ্গিহীনতা বা জঙ্গি না থাকা, জঙ্গি তৎপরতা কার্যকর না থাকা, এটি বাংলাদেশের জন্য অবশ্যই মঙ্গলজনক। এরপর যদি আমরা আরো দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে জলবায়ু মৌসুমী সমভাবাপন্ন জলবায়ু রয়েছে। এটি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে জাতীয় শক্তির ক্ষেত্রে। এরপর ভাষার ক্ষেত্রে যদি আমরা দেখি, 98.8% মানুষের ভাষা বাংলা, অন্যান্য যারা আছে মাত্র 1.2% অন্যান্য ভাষায় কথা বলে। এটির ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা রয়েছে এবং সাদৃশ্য রয়েছে। সম্পদের কথা যদি আমরা বলি, প্রাকৃতিক গ্যাসে ভরপুর যদিও আমরা বলি, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ। এছাড়া কয়লা রয়েছে, এছাড়া চীনামাটি রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে আমাদের। আরো প্রাকৃতিক সম্পদ যদি আমরা বলি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। এগুলো কিন্তু বাংলাদেশকে জাতীয় শক্তির ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়। ধর্মের ক্ষেত্রে আমরা দেখি হোমোজেনিটি দেখি, প্রায় 89% জনগণ কিন্তু বাংলাদেশের জনগণ
ইসলাম ধর্মে বিশ্বাস করে এবং বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কিন্তু ইসলাম। যদিও রাষ্ট্রধর্ম ইসলাম, তবুও অন্যান্য ধর্ম যারা পালন করে তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে বাংলাদেশের মানুষ। এটি কিন্তু জাতীয় শক্তির জন্য অনেক বড় পাওয়া, জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অন্যতম একটি উপাদান হিসেবে কাজ করে। রাজনৈতিক ব্যবস্থার কথা যদি আমরা বলি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে যেখানে জনগণের মতামতের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। জনগণের মতামত বা জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটি কিন্তু গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হয়। এটিও কিন্তু জাতীয় শক্তির অন্যতম পরিচায়ক। এবং এখানে গণতান্ত্রিক সরকার না থাকলে যেটি হতো, সেটি হয়তো এই জাতি অনেকভাবে দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে যেত। কৌশলগত অবস্থান যদি আমরা দেখি, বাংলাদেশের সমুদ্র রয়েছে, আকাশপথ অবশ্যই রয়েছে, সব দেশেরই রয়েছে। তবে বাংলাদেশের আরো একটি বিষয় সেটি সমুদ্র সৈকত রয়েছে। এটি কৌশলগত অবস্থান আমরা বলি। বাংলাদেশের কৌশলগত অবস্থান অবশ্যই এদিক থেকে অনেক ভালো। বিশেষ করে আমরা যদি চিন্তা করি নেপালের কথা, ভুটানের কথা, তাদের কিন্তু সমুদ্রের সাথে কোনো সংযোগ নেই, সেই কারণে কিন্তু তারা পিছিয়ে থাকবে। আর জিডিপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেবা খাত অনেকখানি এগিয়ে গিয়েছে, শিল্প খাতও অনেকখানি এগিয়েছে। আগে যেটি বাংলাদেশের কৃষির অবদান অনেক বেশি ছিল, সেটি কমে এসেছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অবশ্যই সুখকর একটি খবর। জনশক্তি রপ্তানি করার মাধ্যমে আমরা জিডিপিতে 6% রেমিটেন্স জমা দিতে পারছি। এটিও বাংলাদেশের শক্তির জন্য, বাংলাদেশের শক্তি আনয়নের জন্য অন্যতম একটি বড় ভূমিকা পালন করে থাকে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব। তো বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে গেলে আমরা কয়েকটি বিষয়ের অবতারণা এখানে করব। সেক্ষেত্রে প্রথমে যদি আমরা চিন্তা করি প্রাকৃতিক গুরুত্ব, বাংলাদেশের যে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে, সেক্ষেত্রে ভূ রাজনৈতিক অবস্থানের জন্য যে বাংলাদেশের অবস্থান রয়েছে, জিওপলিটিক্যাল যে সিচুয়েশন রয়েছে বা জিও স্ট্র্যাটেজিক্যাল যে লোকেশন রয়েছে, তার জন্য বাংলাদেশ প্রাকৃতিকভাবে কি কি গুরুত্ব পেয়ে থাকে বা কি কি সুবিধা পেয়ে থাকে, এগুলো আমরা বলতে পারি। এরপর রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, অর্থনৈতিক গুরুত্ব কিন্তু বর্তমান বিশ্বের জন্য একটি বড় ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশ্বের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ভারত ও চীনের কাছে কতটা গুরুত্ব বহন করে, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসব। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক গুরুত্ব, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ রাজনৈতিকভাবে কতটা গুরুত্ব পাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা দেখি প্রাকৃতিক গুরুত্ব কিভাবে পাচ্ছে। বাংলাদেশের ভূ অবস্থানগত কৌশলের কারণে বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক গুরুত্ব পাচ্ছে বিশ্বের কাছে, বা বাংলাদেশ নিজেও এর সুফল পেয়ে আসছে। হিমালয়ের অবস্থান আমরা প্রথমে বলেছিলাম, বাংলাদেশের উত্তরে হিমালয় অবস্থিত, যদিও বাংলাদেশের সীমানার মধ্যে না, কিন্তু বাংলাদেশের অদূরে অবস্থিত হিমালয় পর্বত। এই কারণে কিন্তু একটি সিজনে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে, বৃষ্টির পানি পাচ্ছে, এবং এই কারণে বাংলাদেশের নদ নদী এবং কৃষিকাজ করতে কিন্তু বাংলাদেশের সহজ হচ্ছে। এটি কিন্তু প্রাকৃতিকভাবে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের যে অবস্থান রয়েছে, সেই অবস্থানের কারণে। এরপর যদি আমরা দেখি পললায়নের ক্ষেত্রে, বাংলাদেশের যেহেতু ভারত থেকে এবং মিয়ানমার থেকে 57টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এবং এটি কিন্তু হিমালয়ের কারণেই হয়েছে। যদিও আমরা বাংলাদেশের যে 54টি নদী ভারত থেকে এসেছে, তারা সরাসরি হিমালয় দ্বারা প্রভাবিত, এবং মিয়ানমার থেকে যে 3টি নদী এসেছে, সেগুলো কিন্তু হিমালয় সৃষ্টির সময়ের যে পাহাড়গুলো বা রেঞ্জগুলো, সেগুলো থেকে এসেছে। সুতরাং হিমালয়ের অবস্থান কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্ব বহন করে, এবং বাংলাদেশ সেজন্য অনেকটা
প্রাকৃতিকভাবে গুরুত্ব পেয়েছে এবং প্রাকৃতিকভাবে অনেকগুলো সুবিধাও পেয়েছে। এক্ষেত্রে নদীর কথা আমরা বললাম, নদীর থেকে আবার কি হয়, পললায়ন হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু প্রায় প্রতি বছরই বন্যায় প্লাবিত হয়, স্বাভাবিক বন্যায় প্লাবিত হয় অনেক সময়, এবং কিছু সময় দেখি আমরা এক্সেসিভ ফ্লাড হয়। তো স্বাভাবিক পলনায়ন, স্বাভাবিক বন্যা যেটি হয় সেটিতে কিন্তু পলনায়ন হয়, এবং পললায়নের জন্য সেটি কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই একটি পজিটিভ দিক। আর কর্কট ক্রান্তির অবস্থান আমরা যেহেতু বলেছি বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি গিয়েছে, এবং সেখানে সূর্যের অবস্থান থাকে সর্বোচ্চ, যদি উত্তরে যেতে থাকে সূর্য, সেটি ৩.৫ ডিগ্রি উত্তরে যেতে পারে, এবং এটি বাংলাদেশের একটি অবস্থান, বাংলাদেশে অবস্থান করছে এই রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই কারণে কিন্তু বাংলাদেশ একটা সময় সূর্যের তাপ পায় লম্বভাবে, এবং সূর্য বাংলাদেশের মাথার উপরে থাকে, এবং এই কারণে কি হয়, বাংলাদেশ প্রচুর পরিমাণে তাপ পায়। বাংলাদেশ বছরে প্রায় বেশিরভাগ সময় ৯ মাসের বেশি, আর ২ থেকে ৩ মাস শীতকাল আমরা যদিও বলি, সেই শীতকালে যে তাপটুকু আমরা পাই সেটি অনেক অল্প গ্রীষ্মের তুলনায়, কিন্তু সেটিও কিন্তু উচ্চ অক্ষাংশের দেশ যেগুলো রয়েছে সেগুলোর দেশের গ্রীষ্মের তুলনায় অনেক বেশি তাপ আমরা শীতকালেও পেয়ে থাকি। সেটি কিন্তু সম্ভব হয়েছে শুধু কর্কট ক্রান্তির অবস্থানের কারণে। এছাড়া আমরা মৌসুমী জলবায়ু পেয়েছি, সেটিও কিন্তু কর্কট ক্রান্তির অবস্থানের কারণে। এবং কর্কট ক্রান্তি তোমরা জানো নিশ্চয়ই, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল যেটি, সেটির সাথে সম্পর্কযুক্ত মৌসুমী জলবায়ু, এবং সেটিও কিন্তু কর্কট ক্রান্তির অবস্থানের কারণেই বাংলাদেশে একসময় আইটিসিজেড অবস্থান করে। এই কারণে কিন্তু আমরা মৌসুমী জলবায়ু পেয়েছি। সুতরাং প্রাকৃতিকভাবেও আমরা অনেক গুরুত্ব পেয়েছি বাংলাদেশের যে অবস্থান সে কারণে, এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু এখানে অনেক বেশি। উন্মুক্ত সমুদ্রের কথা আমরা যদি বলি, সেখানে আমরা খনিজ সম্পদ পেয়েছি, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস আমরা পাই, সামুদ্রিক মৎস্য আমরা আহরণ করতে পারি, সমুদ্র সৈকত তো আছে আমাদের। এরপর আমরা যেটি বলবো সেটি অর্থনৈতিকভাবে কতটা গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে। বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, ভৌগোলিক যে অবস্থানে রয়েছে বাংলাদেশ, তার কারণে অর্থনৈতিকভাবে কতটা গুরুত্ব পাচ্ছে, স্বাভাবিক কি কি গুরুত্ব রয়েছে সেগুলো আমরা আগে দেখব, তারপর স্পেসিফিক গুরুত্ব আমরা দেখব, যেটি ভূ রাজনীতির মূল বিষয়ে আমরা চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উর্বর ভূমি আমরা পেয়েছি, যেটি আসলে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখছে, বা অনেকটা গুরুত্ব এখানে বাংলাদেশ পাচ্ছে উর্বর ভূমি পাওয়ার কারণে। এখানে উর্বর ভূমি পাওয়ার কারণে কিন্তু কৃষি কাজ বা অন্য যে কোনো ধরনের কর্মকাণ্ড, শিল্প স্থাপনের ক্ষেত্রেও কিন্তু উর্বর ভূমি এবং সমতল ভূমি, বিশেষ করে সমতল ভূমি, এটি কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। উন্মুক্ত সমুদ্র পথের কারণে কিন্তু আমরা অবস্থানগত কৌশলের কারণে আমরা কিন্তু ভূ রাজনীতি গুরুত্ব পাচ্ছি বহির্বিশ্বের কাছে। কারণ উন্মুক্ত সমুদ্র পথের মাধ্যমে কিন্তু আমরা বহির্বিশ্বের সাথে বাণিজ্য করতে পারি, এবং তাদের সাথেও তারাও কিন্তু এই অঞ্চলে বাণিজ্য করার জন্য বাংলাদেশকে অনেক সময় ব্যবহার করে থাকে, বাংলাদেশের সমুদ্র পথ ব্যবহার করে থাকি। এটি কিন্তু অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হচ্ছি এবং অর্থনৈতিকভাবে একটি গুরুত্ব পাচ্ছি। বিস্তীর্ণ সমতল ভূমি বাংলাদেশে রয়েছে, তোমরা জানো প্রায় ৮০% অঞ্চল কিন্তু আমাদের সমতল ভূমি। সে কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক নির্মাণ করতে যাচ্ছি, রাস্তাঘাট করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি বাধার সম্মুখীন হচ্ছি না। সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি সুবিধা অবশ্যই আমরা বাংলাদেশের অবস্থানের কারণে আমরা পাচ্ছি। এরপর রয়েছে খনিজ সম্পদ। সেই খনিজ সম্পদের যে বিষয়টি রয়েছে সেখানেও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি। বাংলাদেশের অবস্থানের কারণে খনিজ সম্পদ বাংলাদেশ পেয়েছে, এবং সে কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক গুরুত্ব আমরা পাচ্ছি। তো এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি স্পেসিফিক্যালি আমরা দেখব যে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল যে গুরুত্ব বা
বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব যেটি সেটি কেমন, এটা স্পেসিফিক্যালি এখন আমরা আলোচনা করব। তো বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখব, বিশ্বের আসপেক্টে বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বটি কেমন, বিশ্ব বাংলাদেশকে কিভাবে দেখে তাদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য। তোমরা এখানে দেখো 180 কোটি, 150 কোটি, 130 কোটি জনসংখ্যার কথা বলা হয়েছে। এখানে কিন্তু সার্কের জনসংখ্যার কথা বলেছে, বাংলাদেশটা বাদ দিয়েই। এখানে চায়নায় কিন্তু, চীনে যেটি আমরা দেখি 150 কোটির মতো জনসংখ্যা রয়েছে তাদের নিজস্ব, এবং আসিয়ান যে 10টি দেশ রয়েছে আসিয়ান জোটভুক্ত, সেখানেও কিন্তু 130 কোটি জনসংখ্যা রয়েছে প্রায়। তো এই তিনটিকে যদি আমরা শুধু অঞ্চল হিসেবে বিবেচনা না করি, যদি আমরা মনে করি এই তিনটিকে আমরা মার্কেট মনে করি, অর্থনৈতিক বিবেচনা যদি আমরা মার্কেট বা বাজার মনে করি, এই জনসংখ্যা বিশাল একটা বাজার কিন্তু এখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাংলাদেশকে এখানে একটু আমরা রিলেট করতে পারি, বাংলাদেশকে এই তিনটা অঞ্চলের সেতু বন্ধন রূপে আমরা দেখাতে পারি। এবং সেটি কিন্তু বিশ্বের যারা ধনী দেশ রয়েছে, যারা এই অঞ্চলে বাণিজ্য করতে চায়, তারা কিন্তু জানে যে বাংলাদেশ হলো এই তিনটি যে বড় বাজার রয়েছে এশিয়ায়, সেই বাজারের কেন্দ্রবিন্দু যদি বলি, বা আমরা সেতু বন্ধন হিসেবেও যদি আমরা চিন্তা করি, সেটি কিন্তু বাংলাদেশ। সুতরাং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে তাদের সাথে রাখার, এবং তারা অর্থনৈতিক কূটনীতি যেটি আমরা বলি, সেটি কিন্তু সর্বদা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে, যে বাংলাদেশকে ব্যবহার করে এই অঞ্চলে কিন্তু তারা একটি সুবিধা নেওয়ার চেষ্টা করে, বাজার সৃষ্টি করার চেষ্টা করে তাদের পণ্যের। আরেকটি বিষয় যদি আমরা চিন্তা করি, যে বাংলাদেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে এবং সমুদ্র পথ রয়েছে, সেগুলো কিন্তু বিশ্বের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে এই বাজারগুলোর কারণে। এখানে বাংলাদেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, পায়রা সমুদ্র বন্দর রয়েছে, তারপর মংলা সমুদ্র বন্দর রয়েছে, চিটাগং সিপোর্ট রয়েছে, এগুলোকে ব্যবহার করে তারা এগুলো, এবং বাংলাদেশের ভূখণ্ডকে অনেক সময় ব্যবহার করে এই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করার প্রচেষ্টা চালিয়ে আসছে। এবং তারা কিন্তু সরাসরি চায়না বা ভারতের সাথে বাণিজ্যিক চুক্তিতে খুব কমে যায়। কেন? এখানে ভারত এবং চায়না কিন্তু তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে, সেক্ষেত্রে তাদের নিজেদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। এরপর আমরা যদি দেখি আঞ্চলিক গুরুত্ব, আমরা বিশ্ব প্রেক্ষিতে দেখলাম, এবার যদি আমরা আঞ্চলিক গুরুত্ব দেখি, তাহলে আমরা দেখব আঞ্চলিক ক্ষেত্রে ভারত অর্থনৈতিকভাবে বাংলাদেশের কাছে কি চাই, বা বাংলাদেশ তার ভারতের কাছে কতটুকু গুরুত্ব বহন করে। এক্ষেত্রে আমরা ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের কথা আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে বিবেচনা করি, কলকাতা থেকে কোনো পণ্য সেভেন সিস্টার্সের এই অংশে আসবে, যেটিকে আমরা আসাম বা এই অঞ্চলকে আমরা বলছি, সেখানে যাওয়ার জন্য কিন্তু তাকে ইন্ডিয়াকে বা ইন্ডিয়ার যে ট্রাকগুলো যাবে বা বাস যাবে বা যে কোনো যানবাহন যাবে, তাকে কিন্তু 1000 মাইল পথ অতিক্রম করতে হবে। আর বাংলাদেশের ভূখণ্ড যদি ব্যবহার করতে পারে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু তারা এখানে খুব সহজে যেতে পারে। মাত্র 500 মাইল তার পথ অতিক্রম করতে হয়, যেটি পথ বিবেচনায় কিন্তু প্রায় অর্ধেক। এবং এটি শুধু দূরত্বের ক্ষেত্রে নয়, এখানে আরো একটি বিষয় কিন্তু তোমরা খেয়াল করবে, তোমরা অনেকেই সিলেট অঞ্চলে গিয়েছো, দেখেছো এই অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চল, এবং এখানে কিন্তু যে পরিবহনই যায়, তাদেরকে কিন্তু অনেক কষ্ট করে এই অঞ্চল দিয়ে যেতে হয়, কারণ এটি বিপদ সংকুল একটি পথ। এবং একই সাথে এখানে উলফার মতো স্বাধীনতাকামী সংগঠন রয়েছে, তারা কিন্তু মাঝে মাঝেই এই যে পণ্যবাহী ট্রাক যায় বা অস্ত্রবাহী ট্রাক যায়, সেগুলো তারা ছিনতাই করে নিয়ে যায়, এবং সেখান থেকে অনেক কিছু তারা ছিনতাই করে তাদের কাজে ব্যবহার করে, এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করে অনেক সময়। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি আমরা মনে করি। কলকাতা সিপোর্ট থেকে কোনো পণ্য যদি ত্রিপুরায় নিতে হয়, তাহলে অনেকটা পথ, প্রায়
1500 মাইল পথ অতিক্রম করতে হয়। কিন্তু বাংলাদেশের এই অংশ যদি ব্যবহার করতে পারে ভারত, এটিও একটি ট্রানজিট, যে বাংলাদেশের যে সিপোর্ট রয়েছে চিটাগং সিপোর্ট, এটিকে ব্যবহার করে চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লা দিয়ে ত্রিপুরায় খুব সহজে যেতে পারে। এবং একইভাবে এখানেও যে পরিবহন খরচ, সময়, যে রিস্ক, সেগুলো কিন্তু মিনিমাইজ করা সম্ভব। এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্ব বহন করে। ভারতের কাছে বাংলাদেশ গুরুত্ব সহকারে তাদের কাছে আমরা মূল্যায়িত হই। এখানে আমরা বাণিজ্যের ক্ষেত্রে যদি দেখি, ভারত রপ্তানি করে বাংলাদেশে 9.85 বিলিয়ন ডলারের পণ্য, আমদানি করে 2.5, এবং বাণিজ্য ঘাটতি 7.35। মানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মানে ভারতের এটি লাভ। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করে ভারত, কারণ বাংলাদেশকে তারা একটি বাজার হিসেবে ব্যবহার করে। এখানে আমরা যদি চীনের সাথে সম্পর্ক দেখি, অর্থনৈতিক সম্পর্ক, সেখানে কিন্তু আমরা দেখতে পারবো এখানে বাংলাদেশ এবং চীনের যে আকার আকৃতি এবং তাদের শক্তির যে ভেরিয়েশন, সেটি কিন্তু সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। তবুও চীন যদি লাদাখ থেকে কোনো পণ্য এই অঞ্চলে নিয়ে আসতে চায় বা আরব পেনিনসুলাতে নিয়ে আসতে চায়, তাদেরকে কিন্তু অনেকটা পথ ঘুরে আসতে হয়, এবং এখানেও বিপদসংকুল অনেক পথ রয়েছে, সেই পথগুলো পাড়ি দিতে হয়। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে খুব সহজে তারা লাদাখ থেকে তাদের মিয়ানমারের সাথে যেহেতু তাদের সম্পর্ক ভালো, তারা খুব সহজে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের সিপোর্ট ব্যবহার করে তারা খুব সহজে পণ্য তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে। এটি কিন্তু বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব চীনের কাছে অবশ্যই আমরা এটি বুঝতে পারি। এরপর আমরা যদি চিন্তা করি আঞ্চলিক গুরুত্বে, একইভাবে ভারতের মতোই পণ্যের যে বিষয় রয়েছে, বাণিজ্যিক বিষয়, 11,706 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে চীন, এবং 694 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন। মানে বাংলাদেশ থেকে এটি চীনে যায়। এখন এই দুটি দেশের বাণিজ্য ঘাটতি হলো 11.01 বিলিয়ন ডলার, যা এটির কারণেই কিন্তু বাংলাদেশ চীনের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করছে। আবার আমরা যদি দেখি বাংলাদেশের যে এশিয়ান হাইওয়ে হওয়ার কথা, সেটি কিন্তু বাংলাদেশের যদি সমর্থন না পায়, বাংলাদেশের যদি অনুমতি না পায়, সেটি কিন্তু করা সম্ভব হবে না। এই কারণেও কিন্তু এশিয়ান হাইওয়ে যেটি রয়েছে সেটি বিশ্বের কাছে এবং অঞ্চলে দুটি ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। এরপরে বিশ্ব প্রেক্ষিতে আমরা দেখব রাজনৈতিক গুরুত্ব কতটুকু। রাজনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা যদি দেখি, বাংলাদেশ এখানে কিন্তু রয়েছে, এবং বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলে কিন্তু পরাশক্তিগুলো যারা রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করে আসছে বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে বা এই অংশকে কাজে লাগিয়ে এশিয়া মহাদেশে বা এশিয়ার এই অঞ্চলটিতে তারা তাদের ক্ষমতার যে প্রভাব সেটি দেখাতে চায় বা বিস্তার করতে চায়। এক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই অনুমান করতে পারি যে এখানে তারা রাশিয়া বা ইউএসএ চাইলেই ইন্ডিয়া বা চায়নাকে তাদের সাথে নিতে পারে, এবং তাদের মাধ্যমে এই অঞ্চলে তারা তাদের ক্ষমতা দেখাতে পারে। কিন্তু সেটি তারা করবে না, অনেক আগে করলেও এখন করবে না, কারণ চীন এবং ভারত নিজেরাই কিন্তু পরাশক্তি হওয়ার চেষ্টা করছে এবং বিশ্বে তাদের রাজনৈতিকভাবে একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছে। যে কারণে কিন্তু চীন বা ভারতকে ভর করে এই অঞ্চলে তাদের রাশিয়া বা ইউএস এর আধিপত্য বিস্তার করার যে বিষয়টি, সেটি তারা চিন্তা করে না। তারা অপেক্ষাকৃতভাবে দুর্বল যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মাধ্যমেই এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চালিয়ে যায়। এক্ষেত্রে আমরা বলতে পারি, তোমরা জিজ্ঞেস করতে পারো যে নেপাল বা ভুটানকে কেন গুরুত্ব দিচ্ছে না তারা। এখানে কিন্তু একটি বিষয় তোমরা দেখো, বাংলাদেশের অ্যাক্সেসিবিলিটি, যেটি যে ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেটির কারণে কিন্তু বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে। এখানে নেপাল বা ভুটানের কিন্তু এই সামুদ্রিক যে অ্যাক্সেসিবিলিটি সেটি নেই। আর এটি যে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ, আমরা তোমাদেরকে আমি একটি উদাহরণ বলি,
তাহলে তোমরা বুঝতে পারবে মার্কিন কয়েকজন প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছে, কিন্তু তারা আমার জানা মতো নেপালে খুব বেশিবার বা খুব হলে একবার দুইবার এসেছে। এবং আরেকটি বিষয়, মার্কিন যে পররাষ্ট্রের দায়িত্ব, পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র পর্যায়ে যে লোকজন এখানে থাকে, নিয়োজিত থাকে, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বেশিরভাগ সময়ই কথা বলে, কারণ তারা জানে বাংলাদেশের মাধ্যমেই এই অঞ্চলে তাদের ক্ষমতা প্রদর্শন করা সম্ভব হবে। এটির আরো একটি কারণ রয়েছে চীনের উত্থান দমনের ক্ষেত্রে। চীন এই অঞ্চলে যেহেতু পরাশক্তি হওয়ার চেষ্টা করছে বা বিশ্বেই পরাশক্তি হওয়ার চেষ্টা করছে, চীন কিন্তু বিশ্বে বর্তমানে একটি জায়গা তৈরি করার চেষ্টা করছে। সেটির কারণে কিন্তু রাশিয়া বা ইউএসএ তারা কিন্তু চিন্তায় পড়ে আছে এখন যে এই চীনের উত্থানকে দমন করতে হবে। সেটির জন্য কিন্তু তাদের বাংলাদেশকে প্রয়োজন হবে এবং বাংলাদেশকে প্রয়োজন হচ্ছে, একইভাবে বাংলাদেশকে তারা ভর করছে। এরপরে আমরা যদি দেখি রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে, বিভিন্ন রাজনৈতিক আদর্শ রয়েছে, তোমরা জানো যে সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে তাদের প্রয়োজন হয়। যেমন তোমরা দেখেছো, তোমরা জানো যে অনেক সময় আমরা দেখি যে রাশিয়াও আমাদেরকে সহযোগিতা করতে চায়, আবার ইউএসএও সহযোগিতা করতে চায়, আর অন্যদিকে জাপান তো সবসময় সহযোগিতা করে আসছে। এগুলো করে কারণ তারা বাংলাদেশে তাদের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশকে ভর করে এই অঞ্চলে তারা তাদের আদর্শকে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক গুরুত্ব যদি আমরা আরো চিন্তা করি, ভূ রাজনৈতিক ভাবে কতটা গুরুত্ব পাচ্ছে অঞ্চলে, এই অঞ্চলে বা আঞ্চলিক প্রেক্ষিতে, সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। অখণ্ডতা রক্ষায় তোমরা কিন্তু প্রথমেই দেখেছো যে ভারত বাংলাদেশকে প্রায় 3 দিক থেকে ঘিরে রেখেছে এবং তোমাদের তখন নিশ্চয় মনে হয়েছিল বাংলাদেশকে ভারতের কোনো প্রয়োজন নেই, বরং বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য ভারতকে প্রয়োজন বাংলাদেশের। তো এটি কিন্তু সময় যত গড়িয়েছে তোমরা দেখেছো বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকের কাছেই সহযোগিতা এবং অনেকের কাছে মূল্যায়িত হচ্ছে, কারণ তার বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, সেই ভৌগোলিক অবস্থানের কারণেই ভূ রাজনৈতিক গুরুত্ব আমরা পাচ্ছি। এগুলো কিন্তু কৌশল, যে বাংলাদেশের আমরা ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না ইন্ডিয়াকে, এটি দিলে কিন্তু আমরা আর অন্য কোনো স্বার্থ হাসিল করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু অনেক বিষয় জিয়ে রাখতে হয়। এটি কিন্তু রাজনৈতিক বিষয়ের একটি অন্যতম কৌশল, যে রাষ্ট্রীয় স্বার্থ হাসিলের জন্য অনেক সুবিধা যেগুলো দেওয়া যায় অন্য রাষ্ট্রকে, সেগুলো না দেয়া এবং এটি ঝুলে রাখা। এই বিষয়টি কিন্তু বাংলাদেশের কূটনীতি বা কূটনৈতিক যে তৎপরতা সেটি কিন্তু চোখে পড়ার মতো। এখানে কিন্তু আমরা বলছি যে অখণ্ডতা রক্ষায়, কার অখণ্ডতা রক্ষায়? ভারতের। তোমরা দেখেছো যে উত্তর পূর্বের যে 7 সিস্টার্স রয়েছে বা 7টি অঙ্গরাজ্য রয়েছে ভারতের, তারা কিন্তু প্রায় বিচ্ছিন্ন এবং সেখানে কিন্তু উলফার মতো সংগঠন রয়েছে, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, আসামের স্বাধীনতাকামী যে সংগঠনগুলো রয়েছে, ত্রিপুরারও এরকম সংগঠন রয়েছে। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের স্বাধীনতা পাবার জন্য। এবং তোমরা পত্রপত্রিকায় অনেক সময় দেখবে এই অঞ্চলের অনেকগুলো অঙ্গরাজ্য কিন্তু স্বাধীন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশকে কিন্তু ভারতের অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? বাংলাদেশ যদি কোনো ক্রমে এই বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদেরকে সহযোগিতা করে, তাহলে কিন্তু তারা অনেকটা সুযোগ পাবে বাংলাদেশের এই অঞ্চলে বা বাংলাদেশের অভ্যন্তরে এসে তাদের তৎপরতা চালানো। তারা যে বাংলাদেশের অনুমতি ছাড়াও তৎপরতা চালায় না এমনটি নয়, কিন্তু একটি উদাহরণ আমি দিই তাহলে তোমরা বুঝবে। যে অনুপ চেটিয়া, যে ভারতের একটি অঙ্গরাজ্যের যে স্বাধীনতাকামী নেতা, তাকে ভারত জঙ্গি বলে বা বিচ্ছিন্নতাবাদী বলে।
সে কিন্তু বাংলাদেশে এই অঞ্চলে সিএইচটি চিটাগাং হিল ট্র্যাক্টে এসে পড়ে এবং তাদের তৎপরতা চালানোর অপচেষ্টা করে। বাংলাদেশ সরকারের সুদৃঢ় পরিকল্পনায় এবং ঠিক সেই সময়ে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল সেই পদক্ষেপের কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং ভারতের কাছে পরবর্তীতে কিন্তু অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়। এই হস্তান্তরের মাধ্যমে, গ্রেপ্তার এবং হস্তান্তরের মাধ্যমে কিন্তু ভারত আরো বেশি বুঝে গিয়েছে যে তার স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশকে অনেক বেশি প্রয়োজন। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যেটি ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে, সেটি কিন্তু বাংলাদেশকে ভারতের কাছে অনেক বেশি প্রয়োজনীয় করে তুলেছে। এরপর সন্ত্রাস দমনের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব এই অঞ্চলে অনেক অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক সময় আমরা দেখেছি, বিশেষ করে ভারতেও হয়। অনেক সময় আমরা দেখি ভারতে সরাসরি কলকাতা সিপোর্ট ব্যবহার করেও কিন্তু পাকিস্তানি যে জঙ্গি সংগঠন ছিল তারা কিন্তু হামলা চালিয়েছে একটি হোটেলে। তারপর আমরা দেখেছি কিন্তু বাংলাদেশেরও একটি উদাহরণ আমি দিই, তোমরা তাহলে দেখবে যে সন্ত্রাস দমনের ক্ষেত্রে ভারতের কাছে বাংলাদেশ কতটা গুরুত্ব বহন করে। তোমরা জানো নিশ্চয়ই 10 ট্রাক অস্ত্রের কথা, যে অস্ত্র বলা হয় গোয়েন্দা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা ভারত দাবি করে যে সেই অস্ত্রটি ভারতে হয়তো ঢুকে যেত, কিন্তু সেই অস্ত্রগুলো কিন্তু বাংলাদেশের পুলিশের তৎপরতায় এবং বাংলাদেশের সহযোগিতায় কিন্তু সেই 10 ট্রাক অস্ত্র কিন্তু আটকানো সম্ভব হয়েছিল এবং সেই অস্ত্র কিন্তু সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারেনি। কার তৎপরতার কারণে? এটি বাংলাদেশের তৎপরতার কারণে। এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য অপচেষ্টা করেছিল এবং বাংলাদেশ যদি সেখানে সহযোগিতা করত এবং সেগুলো যদি সত্যি সত্যি ভারতে ঢুকে যেত, তাহলে কিন্তু ভারত বিপদে পড়তো। এবং সে কারণেই কিন্তু ভারত অবশ্যই মনে করে যে সন্ত্রাস দমনের ক্ষেত্রেও বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রয়োজন ভারতের। তো সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে বাংলাদেশের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে। এরপর আমরা যদি দেখি চীনের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের উর্বর ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে থাকে চীন। কিভাবে? যে চীন এবং ভারত এখন কিন্তু সবচেয়ে বেশি দ্বন্দ্বের মুখে রয়েছে বা যুদ্ধরত অবস্থায় রয়েছে। এই দুটি দেশ কিন্তু চেষ্টা করছে বাংলাদেশের মাধ্যমেও বাংলাদেশকে ভর করে তাদের ক্ষমতা দেখানো। সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগেও ভারতের সাথে যে সীমান্তে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে কিন্তু ব্যাপক প্রাণহানি হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি চীন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার অনেক চেষ্টা করছে। একইভাবে ভারতও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এবং সম্পর্ক আরো সুদৃঢ় করার। এটির অন্যতম একটি প্রমাণ যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছে এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার কথা বলেছে। আবার চীনও কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার কথা বলছে। এটি আসলে হয়েছে বাংলাদেশকে তারা তাদের ক্ষমতা প্রদর্শনের একটি উর্বর ক্ষেত্র বিবেচনা করে। সুতরাং আমরা আমাদের ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বুঝতে পারলে বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্র অনেক গুরুত্ব দিয়ে থাকে শুধু বাংলাদেশের ভূ রাজনৈতিক বা কৌশলগত অবস্থানের কারণে। বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে অনেক রাষ্ট্রের কাছে বা অনেক অঞ্চলের কাছে সুবিধা করতে পারছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশ বর্তমানে যে বাংলাদেশের সেটিংস রয়েছে, যে ভূ রাজনৈতিক সেটিংস রয়েছে, সেটি কিন্তু কাজে লাগিয়ে বাংলাদেশ বর্তমানে অনেক সুবিধা আদায় করতে পারছে ভূ রাজনৈতিকভাবে বিভিন্ন কৌশল খাটিয়ে। এবং ভৌগোলিক যে বিষয় আমরা স্বাধীনতার পর থেকে পেয়ে এসেছি, সেই ভৌগোলিক বিষয়গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বার্থ হাসিলের যে প্রচেষ্টা,
সেটি কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে, এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গলের, যে বাংলাদেশ তার অবস্থানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষেত্রে অনেকগুলো স্বার্থ হাসিল করবে, এবং এটিকেই আমরা ভূ রাজনীতি বলি। এবং ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতক্ষণ তোমরা আমার সাথে ক্লাস করেছো, সেজন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।